সন্ত্রাস জঙ্গিবাদের মতো দুর্নীতির বিরুদ্ধেও সরকারের জিরো টলারেন্স নীতি, বললেন প্রধানমন্ত্রী। দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। যা প্রয়োজন সেটা তো আমরা মিটাচ্ছি, তাহলে দুর্নীতি কেন হবে? তৃণমূল পর্যায় পর্যন্ত যে কেউ যদি এই ধরনের দুর্নীতিগ্রস্ত হয়, সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। মহাজোটের শরিকদের বিরোধী দলে থাকাই ভালো, মন্তব্য ওবায়দুল কাদেরের। টিআইবি সত্য প্রকাশ করায় সরকারের আবেগ ঘা লেগেছে, বললেন রিজভী। এমপিদের শপথ নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট হাইকোর্টে খারিজ, অন্য বেঞ্চে আবেদনের কথা জানালেন রিটকারী। এবং প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগ, 5 জন গ্রেফতার। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি সাবরিন শাকামিম। সংবাদে এছাড়াও থাকছে ঢাকার গণ শৌচাগারগুলোর বেহাল দশা নিয়ে ধারাবাহিক রিপোর্ট। এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সন্ত্রাস জঙ্গিবাদের মতো দুর্নীতির বিরুদ্ধেও সরকারের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর প্রথমবারের মতো জনপ্রশাসন মন্ত্রণালয়ে আজ অফিস করেন তিনি। বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের সব সুবিধা নিশ্চিত করা হচ্ছে, তাই কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী। রুহুল আমিন তুহিনের রিপোর্ট। টানা তৃতীয় মেয়াদে সরকার প্রধান হয়ে প্রথমবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় মন্ত্রিপরিষদের সদস্য, সচিব সহ মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সততা ও আন্তরিকতা নিয়ে জনগণের সেবা করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আর আমাদের লক্ষ্যটা হচ্ছে একেবারে তৃণমূলে যে মানুষগুলি বসবাস করে তাদের ভাগ্যটা পরিবর্তন করা, অর্থাৎ বাংলাদেশকে একটা ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে গড়ে তোলা। এবং সেটা যে করা সম্ভব, সেটা অন্তত এটুকু বলতে পারি যে এই ধারাবাহিকভাবে সরকার পরিচালনা করার সুযোগটা পেয়েছিলাম বলে আজকে আমরা দারিদ্র্যের হার কমিয়ে এনেছি। কিন্তু আমি চাই যে ভবিষ্যতে কোনো হতদরিদ্র বলে কিছু থাকবে না, এবং যারা কর্মক্ষম না, যারা বয়োবৃদ্ধ বা যারা অসুস্থ, তাদেরকে আমরা যেভাবে পারি সেবা দেব। সরকারি চাকরি আইন বাস্তবায়নের আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশ দেন। আমাদের যে লক্ষ্য আমরা স্থির করছি সেটা আমরা করতে পারবো। তার জন্য দরকার সুশাসন, তার জন্য দরকার দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা। এবং যেহেতু আমি বেতন ভাতার সুযোগ সুবিধা এত বেশি বৃদ্ধি করে দিয়েছি, সেই ক্ষেত্রে আমি তো মনে করি যে এখন আর ওই দুর্নীতির প্রয়োজন না, যা প্রয়োজন সেটা তো আমরা মিটাচ্ছি, তাহলে দুর্নীতি কেন হবে? তৃণমূল পর্যায় পর্যন্ত যে কেউ যদি এই ধরনের দুর্নীতিগ্রস্ত হয়, সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। যেমন প্রমোশন থেকে শুরু করে সর্বক্ষেত্রে শুধুমাত্র জ্যেষ্ঠতার ভিত্তিতে না, কর্মদক্ষতাটাকে এখানে প্রাধান্য দিতে হবে। অগ্নিসন্ত্রাসের কারণে নির্বাচনে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। 2014 নির্বাচন ঠেকানোর নামে যে অগ্নিসন্ত্রাস বিএনপি জামাত শুরু করে, তার ফলে মানুষ তাদেরকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে। তার ফলাফলটা আমরা পাই বর্তমান সময় যে নির্বাচনটা হলো, সেই নির্বাচনের মধ্য দিয়ে। আর তাছাড়া জঙ্গিবাদ, সন্ত্রাস, বাংলা ভাই, মাদক, নানা ধরনের ঘটনায় মানুষের জীবন যেমন অতিষ্ঠ হয়, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ণ হয়, যে কারণে জনগণ আমাদেরকে ভোট দিয়ে বারবার নির্বাচিত করেছে। অর্থনৈতিক সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করে আগামী 5 বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার 10 ভাগে উন্নীত করার কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রবৃদ্ধি 10 ভাগে আমরা নিয়ে আসতে চাই। রুহুল আমিন তুহিন, আরটিভি, ঢাকা। এদিকে দুর্নীতিকে প্রশ্রয় দিলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী তাজুল ইসলামও। সকালে রাজধানী তেজগাঁওয়ে সমবায় ব্যাংকের প্রধান কার্যালয় দেখতে গিয়ে এই হুঁশিয়ারি দেন তিনি।
মন্ত্রী বলেন, মানুষের দোরগোড়ায় সমবায়ের সুফল পৌঁছে দিতে কার্যকর ভূমিকা নেওয়া হবে। ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করার জন্য আপনার যে প্রক্রিয়া, যেমন আপনাদের আমি যতটুকু এখন পর্যন্ত বুঝতে পেরেছি, ছোট ছোট বিভিন্ন ধরনের সমিতি আছে এবং সেই সমস্ত সমিতিকে আপনারা আবার একটা আমব্রেলার ভিতর নিয়ে আসেন, এটা এনে আবার এটাকে ইন্টিগ্রেটেড করেন। তো এখানে এভরিহোয়ার দি যে এম্পাওয়ারমেন্ট, বাট দের ইজ নো স্ট্রিক্ট অ্যাকাউন্টেবিলিটির জন্য আমার মনে হয় এই প্রক্রিয়াটা সঠিক বলে আমার কাছে মনে হয় না। মহাজোটের শরিকদের বিরোধী দলে থাকাটাই ভালো হবে বলে মন্তব্য করলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশের প্রস্তুতি দেখতে গিয়ে তিনি বলেন, শক্তিশালী বিরোধী দল থাকলে সংসদে গঠনমূলক আলোচনা হবে। ওবায়দুল কাদের বলেন, মহাজোট হচ্ছে রাজনৈতিক কৌশলগত জোট আর 14 দলের সঙ্গে আদর্শিক জোট, তাই 14 দলের শরিকদের সঙ্গে আওয়ামী লীগের কোনো টানাপোড়েন নেই। এ সময় বিএনপি মহাসচিবের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করেন তিনি। সংসদে তারা বিরোধী দলেরা আসনে বসলে এবং দায়িত্বশীল বিরোধিতা যদি তারা করেন, সেটা সরকারের জন্য ভালো, তাদের জন্য। টিআইবি সত্য প্রকাশ করায় আওয়ামী লীগের আঁতে ঘা লেগেছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভোট কারচুপির সত্য প্রকাশ হওয়ায় আওয়ামী লীগ লজ্জায় মুখ লুকাতে পারছে না। আর ভোট ডাকাতির সহযোগিতার জন্য পুলিশকে রাষ্ট্রীয়ভাবে পদক দেওয়া নজিরবিহীন বলেও উল্লেখ করেন তিনি। বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসা না দিয়ে তার জীবন ঝুঁকির মধ্যে ফেলা হচ্ছে বলে অভিযোগ করেন রিজভী। টিআইবি রিপোর্টে ভোট ডাকাতির মহা সত্য প্রকাশ হওয়াতে সরকারের মন্ত্রীরা ও নির্বাচন কমিশন মুখ লুকাতে পারছে না। সেজন্য আর্তচিৎকার করে সত্য লুকানোর চেষ্টা করলেও তাতে কোনো লাভ হচ্ছে না। নির্বাচনে আওয়ামী লীগ ভোট ডাকাতির মাধ্যমে বিজয়ী হওয়ার পর পুলিশ হেডকোয়ার্টার্স থেকে শুরু করে থানায় থানায় উৎসব চলছে। কেন এই উৎসব? এখন তাদেরকে রাষ্ট্রীয়ভাবে পদক দেওয়া হবে কেন? এগুলো জাতি জানতে চায়। দশম সংসদ না ভেঙে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সদস্যদের শপথ নেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট উত্থাপিত হয়নি উল্লেখ করে খারিজ করে দিয়েছে হাইকোর্ট। সকালে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার সাকিব মাহবুব। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। আদালতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, যে বিষয়ে রিট করা হয়েছে সেটি তিনি করতে পারেন না, তার রিট করার এখতিয়ার নেই। অন্যদিকে আদালতের আদেশের পর মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের জানান, তারা আবেদনটি নিয়ে হাইকোর্টের অন্য বেঞ্চে যাবেন। শপথের বৈধতা চ্যালেঞ্জ করে 8 জানুয়ারি জাতীয় সংসদের স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার ও মন্ত্রী পরিষদ সচিবকে আইনি নোটিশ দেওয়া হয়। নোটিশের জবাব না পাওয়ায় 15 জানুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মাহবুব উদ্দিন খোকন রিটটি করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগে 5 জনকে গ্রেফতার করেছে র্যাব। রাজধানী ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। দুপুরে কারওয়ানবাজার মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেফতারকৃতরা প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করছিল। পাশাপাশি আওয়ামী লীগের রাজনৈতিক ব্যক্তিদের নামে অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তিমূলক তথ্য দিচ্ছিল। অপকর্মের পেছনের কারিগরদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানালেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান। নারী আসনে সাম্প্রতিক যে তফসিল ঘোষণা করা হয়েছে এবং মনোনয়নপত্র সংগ্রহ করেছে, তারা বিভিন্ন জায়গায় এরকম সম্ভাব্য যে সকল প্রার্থী আছে জেলা পর্যায়ে,
তাদেরকে তারা ফোন করে এবং সেক্ষেত্রে তারা ফেসবুকের যে লিঙ্কগুলি আছে সেই লিঙ্কগুলি দিয়ে দিচ্ছে এবং তাদের কাছ থেকে বিভিন্ন রকমের প্রলোভন দিচ্ছে যে হ্যাঁ আপনাদের রিপোর্ট তো ভালো, বাট এক জায়গায় একটু খারাপ আছে। যেহেতু আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা কাজ করি, ওনাদের সঙ্গে বিভিন্ন সময় আমরা রিপোর্ট দিয়ে থাকি, অসুবিধা নাই, আপনারা আমরা কাজ করে দেবো, আপনার এটা বেশ ভালোভাবেই সব কিছু হবে, আর আপনার নমিনেশনটা মোটামুটি আমরা ক্লিয়ার করে দিব। এইভাবে তারা বিভিন্ন সময় বিভিন্ন জনের সঙ্গে আসলে যোগাযোগ রাখছে। এই সকল তথ্য প্রমাণ আমাদের কাছে আছে। রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে 15 দিনের ট্রাফিক সচেতনতায় বিশেষ কার্যক্রমের তৃতীয় দিন আজ। এর অংশ হিসেবে যানবাহন নিবন্ধন, লাইসেন্স, ফিটনেস, ইন্স্যুরেন্স সহ নানা কাগজপত্রের মেয়াদ যাচাই বাছাইয়ের পাশাপাশি রাস্তা পারাবারের জনসচেতনতা বাড়াতে উদ্যোগ নিয়েছে ডিএমপি। এ কাজে সহায়তা করছে রেড ক্রিসেন্ট, রোভার স্কাউট, বিএনসিসি ও গার্লস গাইডের সদস্যরা। নতুন বছরের শুরুতে ট্রাফিক আইন মেনে চলুন, ট্রাফিক পুলিশকে সহযোগিতা করুন, ট্রাফিক শৃঙ্খলা একটি জাতির সভ্যতার প্রতীক স্লোগান নিয়ে চলছে ট্রাফিক সচেতনতায় বিশেষ কার্যক্রম। এরকম প্রশাসনিক যে সিস্টেমটা এটা একুরেট হলে পরে জনগণ কিন্তু একুরেট। জনসাধারণত জেব্রা ক্রসিং, ফুটওভার ব্রিজ ইউজ এগুলোর প্রতি, আর লোকাল বাসগুলো যাতে বাস স্টপে যে বাস থামায়, যত্র যাত্রী না ওঠায়, দরজা যাতে বন্ধ থাকে, সেসব বিষয়ে আমরা গুরুত্ব দিচ্ছি। দর্শক, রাজধানীর মহাখালীতে আছেন আমাদের স্টাফ রিপোর্টার শরীয়ত খান। রাস্তার অবস্থা জানতে চলে যাচ্ছি তার কাছে। শরীয়ত, রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে যে 15 দিনের ট্রাফিক সচেতনতার বিশেষ কার্যক্রম নেওয়া হয়েছে তার তো আজ তৃতীয় দিন এবং আপনি তো মহাখালীতে আছেন, তো সেখানে কেমন অবস্থা দেখছেন? মিম, আপনি জানেন যে ট্রাফিক ব্যবস্থা উন্নয়নের জন্য গেল 3 দিন যাবৎ রাজধানী ট্রাফিক বিভাগ যে কার্যক্রম পরিচালনা করছে তা আজকে তৃতীয় দিনে আমি এখন রয়েছি মহাখালীতে। এই তৃতীয় দিনে এখানে দেখতে পেরেছি যে সকাল থেকেই আসলে ট্রাফিক বিভাগের অতিরিক্ত কর্মকর্তাদের এখানে নিয়োগ দেওয়া হয়েছে। তারা ব্যাপক তৎপর রয়েছে সকাল থেকেই। এখানে আসলে ট্রাফিক শৃঙ্খলা উন্নয়নের জন্য 15 দিনব্যাপী যে কার্যক্রম পরিচালনা করার কথা রয়েছে সেটা তারা করছেন। তাদের সাথে আসলে যোগ দিয়েছেন রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট এবং বিএনসিসি সহ বেশ কিছু সংস্থার লোকজন। এছাড়া মূলত তারা জনসাধারণকে ট্রাফিক আইন মেনে চলতে উদ্বুদ্ধ করার জন্যই এই কাজ করে যাচ্ছেন। তারা মূলত যেন মানুষ যেন রাস্তা দিয়ে পারাপার না হয়, তারা যেন ফুটওভার ব্রিজ ব্যবহার করে, সেজন্য আসলে তারা তাদেরকে বলছেন এবং তাদের রাস্তা দিয়ে পারাপারের জন্য বাধা দিচ্ছেন। তারপর এছাড়াও যত্রতত্র যেন গাড়ি থামিয়ে মানুষ উঠানো না হয় সেজন্য বাসগুলোকে বাধা দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়াও এখানে যে তারা যে বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে সেটা হলো হেলমেটবিহীন মোটরসাইকেল এবং হেলমেটবিহীন প্রতিটি মোটরসাইকেলের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিচ্ছেন। মিম, ধন্যবাদ শরীয়ত আপনাকে। দর্শক, এতক্ষণ মহাখালী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শরীয়ত খান। ঢাকা পৃথিবীর অন্যতম জনবহুল ও ঘন বসতিপূর্ণ শহর হলেও সেই তুলনায় নেই গণ শৌচাগার। যাও আছে তাতেও অভাব, দক্ষ ব্যবস্থাপনা ও নিয়মিত তদারকির। শাহাবুদ্দিন শিহাবের ধারাবাহিক রিপোর্টের তৃতীয় পর্ব, ছবি তুলেছেন নিজামুদ্দিন। পুরান ঢাকার অন্যতম জনবহুল ব্যস্ত জর্জকোট এলাকা, স্থানীয়দের কাছে যা কোর্ট কাচারি নামে পরিচিত। প্রতিদিন এখানে অফিস, আদালত, মামলা মোকদ্দমা, ব্যবসা বাণিজ্য সহ নানা কাজে হাজার হাজার মানুষ আসে। এসব মানুষের কথা চিন্তা করে দেরিতে হলেও বেসরকারি সহযোগিতায় 3টি আধুনিক টয়লেট নির্মাণ করা হয়। তবে কেবল দেখভালের অভাবে এর একটি গণশৌচাগার অনেকদিন ধরে বন্ধ হয়ে আছে। শৌচাগার ব্যবস্থাপনার জন্য কমিটি থাকলেও এর কোনো তৎপরতা আছে বলে অবস্থা দেখে মনে হয় না। 100 লোক আছে এখানে পেশাব করে, এখানে পেশাবখানাটা আসলে পেশাবখানা চালু করে দিত, করছে পেশাবখানাটা বানাইছে বেশ সুন্দর, কিন্তু পেশাবখানা করে আর ঈদের মধ্যে চালুই করে নিয়ে গিয়ে এখন মানুষে কি করবো, নিরুপায় বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মানুষ আসে, দিশা মিশা না পাই এনে পেশাব করে। এই তো হ্যাঁ, কি করবো বলেন, আমাদের এখানে একটা ভালো টয়লেট নিয়ে একটা পেশাব করার জায়গা নেই, আমরা দূরে থেকে আসি, এখানে আমাদের বাধ্যতামূলক আর কি কোনোখানে জায়গা নেবে, এখানে বসতেই হয়। তবে জেলা প্রশাসন অফিসের পেছনে ভেন্ডার ও ট্রেজারি এলাকায় নির্মাণ করা শৌচাগার দুটির বিষয়ে জানা গেল ভিন্ন কথা। পুলিশ, র্যাব, আর্মি, উকিল
ওনারা আসলে আমাদের সাথে মানে ধরেন না 10% মানুষ আমাদের সাথে ভালো ব্যবহার করে, আর 90% মানুষই অনেক অনেক খারাপ ব্যবহার করে। শুধু একটাই কারণ, জুতা খুলতে বলি আর টাকা দিতে বলি। বন্ধ টয়লেটের বেহাল দশার কারণ জানতে চাইলে নির্মাণকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা জানালেন, বিকল্প পানির ব্যবস্থা করে সচল করার সুযোগ থাকলেও বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের মাথা ব্যথা নেই। যেই বিল্ডিং থেকে আমরা টয়লেটের পানির কানেকশনটা নিয়েছিলাম, সেখানে পানিটা নিয়মিত ট্যাঙ্কিতে ওঠানো হয় না সম্ভবত। আমরা এটা নিয়ে ডিসি অফিসের সাথে কথা বলেছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো ইমপ্রুভমেন্ট দেখি নেই। আমরা হয়তো চিন্তা করছি যে এটাকে অন্য কোনো ট্যাঙ্কি থেকে কানেকশনটা দেওয়া যায় কিনা, তাহলে হয়তো টয়লেটটা রান করা যাবে। এটা আমরা আসলে ডিসি অফিসের ওনাদেরকে নোটিস করেছি। এখন ওনাদেরই তো প্রপার্টি, ওনারা যদি একটু এটা নিয়ে মনোযোগ দিতেন তাহলে হয়তো এত লম্বা সময় বন্ধ থাকতো না। কমিটির একটু তদারকি একটু বাড়ালেই টয়লেটটা পরিচ্ছন্ন রাখা সম্ভব। তবে শিগগির পানির ব্যবস্থা করে টয়লেটটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন ঢাকা জেলার অতিরিক্ত প্রশাসক। পানির একটু টেকনিক্যাল সমস্যা হচ্ছে, যেটা আবার আমাদের পিডব্লিউডির সাথে রিলেটেড। আশা করি মানে এই বিষয়টা অ্যাড্রেস করা হয়েছে, আশা করি এটা সলভ হয়ে যাবে। সমাধান হয়ে গেলে অবশ্যই আমরা এটাকে সচল করে ফেলবো অবশ্যই। শাহাবুদ্দিন শিহাব, RTV, ঢাকা। মুন্সিগঞ্জের মেঘনা নদীর মোহনায় ট্রলার ডুবির পর ডুবে যাওয়া ট্রলার সহ নিখোঁজ 20 জনের এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। ট্রলার ও নিখোঁজদের উদ্ধারে সকাল থেকে আবারও অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার ভোর রাতে মেঘনা নদীর মোহনায় গজারিয়া মুন্সিগঞ্জ সীমান্তবর্তী চরঝাপটা এলাকার নদীতে কোস্টারের ধাক্কায় মাটির ট্রলার ডুবে যায়। এ সময় 34 জন মাটি কাটা শ্রমিকের মধ্যে 14 জন সাঁতার কেটে তীরে উঠতে পারলেও ট্রলার সহ বাকি 20 জন শ্রমিক নিখোঁজ হন। গতকাল থেকে ফায়ার সার্ভিস ও BIWT এর উদ্ধারকারী জাহাজ অগ্নিশাসক ডুবে যাওয়া ট্রলার ও নিখোঁজদের উদ্ধারের অভিযান চালাচ্ছে। মুন্সিগঞ্জের চরঝাপটায় আছেন সহকর্মী শেখ মোহাম্মদ শিমুল। সেখান থেকে উদ্ধার অভিযানের খবর জানাতে ফোনে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন তিনি। শিমুল, উদ্ধার অভিযান এখন কোন পর্যায়ে আছে এবং এখনো পর্যন্ত নিখোঁজ 20 জনের কারো কোনো সন্ধান পাওয়া গেছে কিনা আমাদের জানাবেন। জি মিম, আপনি জেনেছেন যে মঙ্গলবার গভীর রাতে মেঘনা নদীতে কোস্টারের ধাক্কায় মাটিবাড়ি ট্রলারটি ডুবে যায়। সেই খবরে প্রথম দফায় বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত BIWT কর্তৃপক্ষরা সেই অভিযান চালিয়েছে। আজকে সকাল থেকে আবার শুরু হয়েছে অভিযান। সেই অভিযানে আজকে আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে BIWT এর যে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে আপনার যে নদী তলদেশে খোঁজ নিচ্ছে, সেই জায়গা থেকে আমাদের কিছুক্ষণ আগে আমাদের মুন্সিগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল খন্দকার রাশফাকুজ্জামান তিনি জানান যে আপনার মেঘনা নদীর যে আপনার কালীপুরা অংশের দিকে আপনার যে নদীর তলদেশে একটি ট্রলারের ছাদের অংশের 26 ছবি একটা ডিভাইসের মাধ্যমে তারা পেয়েছেন, কম্পিউটারের যে স্ক্রিনের মাধ্যমে দেখতে পেয়েছেন। তবে সেই ছবিটি ডুবে যাওয়ার ট্রলারের কিনা তা এখনো পর্যন্ত নিশ্চিত করা যায়নি। এবং সেই জায়গার সহ মুন্সিগঞ্জের আশপাশে বিভিন্ন অংশ চলছে অভিযান। তবে এর মধ্যে সেখানে রয়েছে আমাদের যে BIWT এর কর্মকর্তা বৃন্দ এবং আমাদের নৌ পুলিশের যে পুলিশ সুপার হুমায়ুন এবং মুন্সিগঞ্জ সদরের পুলিশ সুপার সার্কেল যে খন্দকার রাশফাকুজ্জামান এবং আপনাদের জেনে রাখি যে আজকে সকালে নৌ পুলিশের DIG আপনার শেখ মাহবুব রহমান তিনি আসলে সকাল কালকে পর্যন্ত ছিলেন। তো বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেওয়া হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি নিশ্চিত হওয়া যাচ্ছে না যে ডুবে যাওয়া ট্রলারটি কোথায় রয়েছে। তবে ধন্যবাদ শিমুল আপনাকে। দর্শক, এতক্ষণ মুন্সিগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী শেখ মোহাম্মদ শিমুল। দেশে বর্তমানে চালের পর্যাপ্ত মজুদ আছে, তাই আমদানির কোনো প্রয়োজন নেই বলে জানালেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সকালে নওগাঁর মহাদেবপুর খাদ্য গুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। খাদ্যমন্ত্রী বলেন, সারা দেশে চাল সংগ্রহ করার ক্ষেত্রে চালের মান ও ওজনের ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না। খাদ্য বিভাগে দুর্নীতির কোনো সুযোগ নেই বলেও হুঁশিয়ারি করেন তিনি। চিরনিদ্রায় শায়িত হলেন বরেণ্য সাংবাদিক আমানুল্লাহ কবির। সকালে জামালপুরের মেলান্দহে রেখিরপাড়ার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে রেখিরপাড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা হয়। এতে অংশ নেন সর্বস্তরের মানুষ। জানাজার আগে গুনিয়ে সাংবাদিককে আত্মীয় স্বজন সহ নানা শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা জানান।
মঙ্গলবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রবীণ সাংবাদিক আমানুল্লাহ কবির। শেষ করছি দুপুরের সংবাদ। শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো আরও একবার। সন্ত্রাস জঙ্গিবাদের মতো দুর্নীতির বিরুদ্ধেও সরকারের জিরো টলারেন্স নীতি, বললেন প্রধানমন্ত্রী। দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। মহাজোটের শরিকদের বিরোধী দলে থাকাই ভালো, মন্তব্য ওবায়দুল কাদেরের। টিআইবি সত্য প্রকাশ করায় সরকারের রাতে ঘা লেগেছে, বললেন রিজভী। এমপিদের শপথ নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট হাইকোর্টে খারিজ, অন্য বেঞ্চে আবেদনের কথা জানালেন রিটকারী। এবং প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগ, 5 জন গ্রেফতার। দুপুরের সংবাদ এ পর্যন্তই। আর টিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আর টিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে।